কালার কারেকশন এবং ইমেজ এডিটিং দুইটা, যেহেতু এখানে জব তো একটাই আছে, দুইটা ইউনিট থেকে একটা জব। হ্যাঁ, এই জন্য এখানে এমন একটা জব ওরা রাখছে যাতে এই কাজটা করতে গিয়ে দুইটা ইউনিটেরই কাজ যাতে কভার করা যায়, যাতে সব ধরনের কাজগুলো এখানে আসে। যেমন এইখানে এই কাজটা করতে গেলে আমার কিন্তু এখানে ছবি লাগতেছে তিনটা, দেখো তিনটা ছবি দেওয়া আছে, একটা দুইটা তিনটা, তাই না? এখন এইটা, এই যে বাচ্চাটার যে ছবিটা আছে, এইটা যখন আমি রেল লাইনের উপরে বসাবো, তার মানে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তারপরে এই যে এইখানে এই যে সিনারিটা, এইটা আবার ওইখানে ক্যামেরা লেন্সের মধ্যে সেট করতে হবে, তাই না? তাহলে একটু আছে না, এডিট করার ব্যাপার স্যাপার আছে। আবার কালার কারেকশনের যে কাজটা সেটা কিন্তু আসতেছে এখানে, দেখো এখানে একটা লাইট ইফেক্ট আছে, তাই না? তারপরে এখানে শ্যাডো আছে, এই যে জিনিসগুলা, এইগুলাতে আবার হচ্ছে আমার কালার কারেকশনের বিষয়টা চলে আসতেছে। তাহলে দুইটা মিলে কভার করতেছে না, দুইটা ইউনিটই কিন্তু কভার করতেছে এই কাজটাতে। এই জন্য সাধারণত অ্যাসেসমেন্টে জব 3-র জন্য ফটোশপের উপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে ম্যানিপুলেশনের কাজটাই থাকে, যাতে এখানে সব রকমের কাজ একটা ক্যান্ডিডেট যাতে সব ধরনের কাজ এখানে পারফর্ম করতে পারে, সে আসলে পারে কিনা সব কিছু মিলে। ঠিক আছে, তো আমরা এটা যদি আজকে পারফর্ম করি, আমরা দেখি কিভাবে কি করা যায়। তাহলে এখানে তিনটা ছবি আমরা পাইলাম। আচ্ছা, এই যে কই গেল এই যে বিষয়টা, ছবিটা, এই যে এইটার যে সাইজটা আছে না, এই ছবির যে সাইজটা, এই সাইজটা কিন্তু অ্যাসেসমেন্টের দিন ওরা হচ্ছে ডিরেকশনে বলে দিবে আমার হচ্ছে ওই আর্টবোর্ডের সাইজ কতটুকু হবে বা ডকুমেন্ট সাইজ কতটুকু হবে। হ্যাঁ, হাইট কতটা হবে, ওয়াইড কতটা হবে, রেজুলেশন কত হবে, কালার মোড কী হবে, সব এখানে সুন্দর করে লেখা থাকবে। আমরা হচ্ছে ওই অনুযায়ী একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। ঠিক আছে, যেহেতু এটা লম্বা, মানে ইয়া ল্যান্ডস্কেপে লম্বা, আমরা হচ্ছে করি, তাহলে ওই রকমই একটা সাইজের ডকুমেন্ট ক্রিয়েট করি। কি সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে এইটা নিয়ে কথা বলছি আমি আজকে, এটা চেঞ্জ করবে কিনা জানি না, তবে বলছে যে ঠিক আছে আমি এটা কাজ করব। হ্যাঁ, এটা আমি জানাইছি। আজকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? বেশ একটু ঝকঝকে দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে 2000 বাই, এটা হচ্ছে হাইট, তাহলে আমরা এখানে 1200 নিই। আপাতত এমনই নিলাম, মানে রেশিওটা এমন নিলাম যাতে নিচের দিক থেকে লম্বাটে হয়, তাই না? আন্দাজ করে নিলাম। 72 রেজুলেশন আর জিবি কালার মোড হয়েছে না এরকম মোটামুটি? আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমরা এখানে ছবি এখানে কিভাবে নিয়ে আসতে পারি, কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, গুড, প্লেস ইমবেডেড করবো, তাই তো? আচ্ছা, এখান থেকে প্লেস ইমবেডেড করতে পারি, অথবা আমরা এখান থেকে এমনি ওপেন করে আরেকটা ডকুমেন্ট ওপেন করে নিয়ে সেটাকেও টেনে নিয়ে আসতে পারি। আবার আমরা চাইলে এই ফোল্ডারে গিয়ে ডাউনলোড তো করিনি না, ডাউনলোড করি। আচ্ছা, অথবা আমরা যদি আমি এইখান থেকে কিন্তু ধরো এখান থেকে এমনি কপি করে নিয়ে আসতে পারি, তাই না? এভাবে কপি করে নিয়ে আসতেও পারি, তাই না? আচ্ছা, আমি কপি করে নিয়ে আসলাম, ছবিটাকে একটু বড় করলাম। ছবিটা একটু বড় করলাম। হ্যাঁ, তাহলে একটু চাপাচাপি করে বসো, জায়গা আছে তো অনেক, নাহলে সামনে, হ্যাঁ সামনে চলে আসো, প্র্যাকটিসের সময় বসো, আবার সমস্যা কি, সামনে চলে আসো। তাহলে আমরা হচ্ছে এই যে ক্যামেরার ছবিটা নিয়ে আসলাম, আমরা এমনভাবে কাজ পারফর্ম করবো, আমরা এমনভাবে কাজটা করবো। হ্যাঁ, এসিটা প্রয়োজনে বন্ধ করে দাও, এখানে ডাইরেক্ট হয়ে যায় তো, রিমোটের ব্যাটারি ঠিক মতো চলে কিনা। তাহলে এই ছবিটা এখানে নিয়ে আসলাম, এরপরে আমরা হচ্ছে ক্যামেরার লেন্সের ভিতরে আগে ওই ছবিটা ঢুকাবো, তাই না? আমরা যখন কাজ করব
আমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে ধীরে ধীরে আসতে হবে, মানে চিন্তা করতে হবে সবার পিছনে কোন অবজেক্টটা আছে সেটাকে প্লেস করতে হবে, তারপরে কোনটা আছে, তারপরে কোনটা আছে, এভাবে ধাপে ধাপে নিয়ে আসতে হবে। এখন যদি আমি আগে সবার আগে বাচ্চাটাকে নিয়ে এসে বসাই তাহলে হবে? হবে না, তাই না? কারণ ওটা হচ্ছে সবার শেষের অবজেক্ট, তাই না? তাহলে প্রথমে হচ্ছে আমার ক্যামেরা ছবিটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটা আছে, তারপরে হচ্ছে ওই রেল লাইনের ছবিটা, তারপরে বাচ্চার ছবিটা। এইভাবে ধাপে ধাপে চিন্তা করতে হবে। যখন আমরা এমনি সিকোয়েন্স মেনটেন করব তখন কাজটাও আমার করতে সুবিধা হবে এবং সহজ মনে হবে। আর যখন আমরা ওই হজবরল চিন্তা করবো, আরে কি কি দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব, এমন হলে কিন্তু কাজ মানে মাথার মধ্যে ঝামেলা মনে হবে, কেমনে করবো এটা, এরকমটা মনে হবে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন নিয়ে আসি, প্লেস এমবিডিটি করলাম, এটা নিয়ে আসলাম। আমরা একটা কাজ করি, এটার ক্যামেরাটা কিন্তু দেখতে পাচ্ছি না, তাই না? এটা দেখার উপায়, গুড। তাহলে এই ছবিটার অপাসিটিটা একটু কমাই দিই, তাহলে পিছনটা দেখা যাবে না। এই যে অপাসিটি এখানে আছে, একটু কমাই দিই, দিলাম, দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসলে অটোমেটিকটা হয়ে যায়। আমি এটা একটু বড় করে নিই, না কমাই সেট করতে হবে। লেন্সের মাঝখানে হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ওকে। ইন্টার দিলাম, দিয়ে অপাসিটিটা বাড়াই দিলাম, অ্যান্ড এইটাকে আমি রাস্টারাইজ করে দিলাম। প্লেস হয়ে গেছে, রাস্টারাইজ করে দিলাম, নাহলে তো এডিট করতে গিয়ে ঝামেলায় পড়বো না, আবার রাস্টারাইজ করে দিলাম। এই ছবিটা আপাতত চোখটা অফ করে রাখি, মানে হাইড করে রাখলাম, ছবিটা নিয়ে আসতে মানে হাইড করে রাখলাম। মানে ক্যামেরা লেন্সের ভিতরে যে আমি ছবিটাকে ঢুকাবো, এখন কী করবো, ক্যামেরা লেন্স থেকে কেটে বাদ দিয়ে দিব, অন্য বুদ্ধি খাটাবো আমরা এইটার জন্য। আবার দেখো, ভিডিও অফ করা ছিল বলবা না, আবার দেখো, আমরা হচ্ছে কি করব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, নাম দিব ক্যামেরা লেন্স, নাম দিলাম, দিয়ে ইলেকট্রিক্যাল মার্কেট টুল নিলাম, নিয়ে শিফট অলটা ধরে একটা সিলেকশন তৈরি করলাম। যদি সিলেকশনটা যদি মনে হয় যে উপরে নিচে গেছে, আমরা এটাকে অ্যারো বাটন দিয়ে সেন্টার করে নিতে পারি। ওকে, হয়েছে? হয়েছে। এইবার আমরা কি করব, এইটা এই যে সিলেকশন জায়গাটা, এই জায়গাটাকে ফিল করে ফেলবো। ফিল করব কিভাবে, এই যে অ্যাডজাস্টমেন্ট নিউ লেয়ার, এখান থেকে সলিড কালার, এই যে ফিল হয়ে গেল, ওকে দিলাম, এটা ফিল হয়ে গেল। এখন আমার মাউস পয়েন্টে কোন টুল আছে, কোন টুল আছে, মার্কি টুল আছে। তাহলে মার্কি টুলের কাজটা আমার শেষ হয়ে গেছে, তাহলে এখন থাকলে চলবে? কি থাকতে হবে, মাউস পয়েন্টে কোন টুল রাখতে হবে, মুভ টুল থাকতে হবে, সবসময় মুভ টুলটা রাখবো, ওটা আমার স্টেশন। যেই টুলে হাত দিয়ে আমরা, যে টুল যখন যেটা টুল সিলেক্ট করে কাজ করি না কেন, আমরা সবার শেষে কাজ শেষ হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে মুভ টুলে। ঠিক আছে, নাহলে উল্টাপাল্টা কাজ করবে, তখন স্যার এমন হয় কি, আমার এরকম হতে পারে। তাহলে আমার কাজ শেষ। এখন হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটাকে আমি আনহাইড করলাম। এখন আমরা জানি যে যে লেয়ারটা ক্লিপিং মাস্ক করা হয়, সেই লেয়ারটা তার নিচের লেয়ারে ইনক্লুড হয়ে যায়, তাই না? তাহলে আমরা এই লেয়ারটাকে এবার ক্লিপিং মাস্ক করলাম, হয়েছে না? তাহলে আমার ক্যামেরাও কাটতে হইলো না, কিছুই করতে হইলো না, চলে গেছে। এখন আগের ছবিটাতে আমরা দেখছি রেল লাইনটা বাইরে বের হয়ে ছিল, তাই না? তাহলে এইটার জন্য কি করা যেতে পারে এখন, তাহলে ওই সেম জায়গায় আর একটা যদি ছবি রাখতে পারতাম তাহলে ভালো হতো না? তাহলে ওইটা রেল লাইনটা রাইখে দিতাম, বাকিটা ফেলে দিতাম, তাহলে ভালো হতো না? বাদ দিয়ে দিতাম,
ভালো হতো না এটা? তাহলে এই কাজটা করার জন্য আমরা একটা কাজ করি, তাহলে এই লেয়ারটাকে একটা কপি করি কন্ট্রোল জে দিয়ে। এই যে কপি করলাম, কপিটা কি অন্য জায়গায় সরে গেছে? এক্স্যাক্ট ওই জায়গাতেই আছে না? ওই জায়গাতেই আছে। তাহলে এটার জন্য আমার সুবিধা হবে না এবার? তাহলে আমার নড়াচড়া হইলো না, ওখানেই থাকলো। এইবার আমরা একটা কাজ করব, এই যে কপি করলাম, এটা কিন্তু এখনো ক্লিপিং আছেই, আমরা যদি দেখি, এই দেখে আছে না? আর যেটা কপি করলাম সেটা কিন্তু উপরে চলে আসছে, তাই না? এবং এটা ক্লিপিং করা নেই। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি, এইবার পেন টুল নেই, পেন টুল অথবা আমরা এখান থেকে এই টুলটা নিতে পারি, পলিগনাল ল্যাসো টুল নিতে পারি। নিলাম, জুম করে নিব, নিয়ে এই যে এখানে ক্লিক করলাম, এদিকে ভিতরে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, হ্যাঁ, সিলেকশন করলাম। তার মানে আমরা এখন কি করব, এই যে সিলেকশনটা করলাম, আমি এই মাঝখানের রেলটা রাখবো আর বাকি অংশটাকে ফালাই দিব, ঠিক আছে? এইটা আমি বিভিন্নভাবেই করতে পারি। ধরো আমি এই যে সিলেক্টের জায়গাটা আমি চাইলে কি করতে পারি, কন্ট্রোল জে দিতে পারি, দিয়ে কন্ট্রোল জে দিয়ে কি হয়, তাহলে আমি যে সিলেক্ট করলাম জায়গাটা, ওই জায়গাটাকে কপি করলাম, ওই জায়গাটা কপি হয়ে গেল না? তাহলে এই জায়গাটা যখন কপি হয়ে গেল, তাহলে আগের লেয়ারটা পড়ে থাকলো না? এখন এটা তো কপি হয়ে গেলই, তাহলে আগের লেয়ারটা কিন্তু পড়ে থাকলো, তাহলে এইটার আমার দরকার আছে আর? আমি তাহলে এটাকে ধরে ডিলিট করে দিই, হয়েছে না? সহজ করে বুঝছি কিনা? বুঝছি না? আচ্ছা, অন্যভাবে করতে পারতাম, আমরা লেয়ার মার্কস করতে পারতাম, আমরা অনেক কিছু করতে পারতাম, বাট আমি চাচ্ছি সহজভাবে যাতে বুঝি আমরা, ঠিক আছে? অ্যাসেসমেন্টে বসে যাতে খুব ঝামেলা করতে না হয়, সহজে যেটা করতে পারবো সেটা করবো। করে ফেললাম, তাহলে আমি সেটাকে কপি করে এখানে রাখলাম, এই দেখছো? তাহলে এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই থাকলো, কোনো সমস্যাও নাই। আমি নড়াচড়া তো হয় নাই, ওখানেই আছে, এই জন্য সেট হয়ে গেছে একবারে। আচ্ছা, এই যে হয়ে গেল, তাহলে আমার হচ্ছে মোটামুটি তাহলে দুইটা ইমেজ সেট আপ করা হয়ে গেল। আচ্ছা, এবার আর একটা ইমেজ আছে, এবার আমরা তাহলে এটা নাম দিই, এগুলো নাম দিলে ভালো হয়। হ্যাঁ, নাম দিব, এটার নাম দিই ধরো রেলওয়ে, আর এটা ধরো নেচার দিলাম। এটা তো ক্যামেরা লেস নাম দিচ্ছি, আর এটার নাম দিই ক্যামেরা। ঠিক আছে, এভাবে লেয়ারগুলোর নাম দিব, তাহলে আমার চিনতে সুবিধা হবে কোন লেয়ারটায় কি আছে। তাহলে এটা গেল, আমরা হচ্ছে এখন আমি এবার ওপেন করি, এই বাচ্চার ছবিটা ওপেন করলাম আর একটা ডকুমেন্টে। হ্যাঁ, আর একটা ডকুমেন্ট ওপেন করলাম, এইটাতে কিন্তু ওপেন করি নাই, করছি কোথায়, নতুন করে। কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ওখানেও করতে পারতাম, বাট যদি জটিল মনে হয় এই জন্য আমি আলাদা করে করলাম। এইখানে ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিব আগে। তাহলে আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এই বাচ্চাটার এরিয়াটাকে সিলেক্ট করে দিলাম, এটা সহজ করার জন্য। বাট অ্যাসেসমেন্টের দিন আমার কিন্তু এইভাবে কাজ করলে চলবে না। আমি তাহলে ওই 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 ইয়েতে যাই, ওই ওয়েতেই যাই না, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যাব হচ্ছে অ্যাসেসমেন্টের দিন আমাকে বলা হবে যে যদি কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে অবশ্যই সেটা ক্লিপিং পাথ করে করতে হবে। ক্লিপিং পাথ, ক্লিপিং মার্কস না, কিন্তু ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, ক্লিপিং মার্কস দুইটা কিন্তু আলাদা জিনিস, মাথায় রাখতে হবে। ক্লিপিং পাথ, পাথ কি? পাথ হচ্ছে, আমরা পাথ ইলাস্ট্রেটর পাইছি না, পাথ, পাথ, পাথের বাংলা কিন্তু রাস্তা। পাথ বলতে পথ আমরা বলি না, পথ, পথ কিন্তু ওই পথই, কিন্তু এই পাথ থেকেই পথ আসছে উচ্চারণটা। পথ হচ্ছে রাস্তা, তার মানে আমাকে বলছে যে
ওখানে বলা থাকবে যে ক্লিপিং পাথ করে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে ক্লিপিং পাথ বলতে একটা লাইন তৈরি করতে হবে, মানে লাইন তৈরি করে সিলেকশন তৈরি করতে বলতেছে আমাকে হচ্ছে। ক্লিপিং করে করে ক্লিপিং করতে হয় হচ্ছে পেন টুল দিয়ে। হ্যাঁ, মাথায় রাখতে হবে ক্লিপিং করতে হয় পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে আমরা লাইন এমনি এমনি করে তৈরি করব, তৈরি করে পুরা অবজেক্টটাকে সিলেকশন তৈরি করব। এইটাকে বলতেছে ক্লিপিং পাথ। বিষয়টা কি বুঝছি? আর ক্লিপিং মাস্ক কোনটা? ওই যে লেয়ার মাস্কিং করে আর একটা লেয়ারে ইনক্লুড করা যেটা, সেটাকে বলে ক্লিপিং মাস্ক। মাথায় রাখতে হবে, হ্যাঁ, ভুল করলে চলবে না। আর ক্লিপিং পাথ হচ্ছে পেন টুল দিয়ে এভাবে ক্লিপ করে 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 সিলেকশন তৈরি করা, পাথ তৈরি করা। গুড, বুঝছি আমরা? ওকে, তাহলে আমরা ওই কাজটাই করবো এখন। আমরা পেন টুল নিলাম। দেখেন পেন টুলের কাজ তো একদিন করিনি না, আজকে কিন্তু পেন টুলের কাজ করতেছি। পেন টুলের কাজ কিন্তু ফটোশপে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যদিও এখন এই সংক্রান্ত কাজ এআই দিয়েই করা হয়ে যায়, তাই না? ফটোশপের ম্যাক্সিমাম কাজ এআই দিয়ে করা হয় এখন। ইলাস্ট্রেটরও সাপোর্ট দেয়, মানে এখন সবই করা যায় এআই দিয়ে। বাট কি আর করা, যুগ তো পরিবর্তন হয়ে গেছে, আগে তো এরকম ছিল না, আপডেট হয়ে গেছে। সমস্যা নাই, শিখলে শিখার আসলে এটা কখনোই বৃথা যাবে না। আমরা তাহলে একটা কাজ করি, ক্লিপিং পাথ করি। প্রথম ক্লিকটা নর্মালি ক্লিক করব, মানে কোনো কিছু স্পেস করতে হবে না, জাস্ট ক্লিক। প্রথম ক্লিকটা ড্র্যাগ করতে হবে না, জাস্ট একটা ক্লিক করব, করে দেন হচ্ছে এরপরে যখন আমরা ক্লিক করব, দেন একটা রাবার ব্যান্ড দেখাচ্ছে না? দেখাচ্ছে ব্লু কালারের। আমরা এটা যদি আবার না দেখায় তাহলে কিন্তু এই যে সেটিংস আছে, আমি যখন পেন টুলটা নিছি যদি না দেখায়, স্যার আপনার তো দেখায় না, তো কিছু দেখায় না, দেখতে পাই না যে লাইন কোন দিক দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই যে সেটিংস আছে, সেটিংসে এসে এই যে রাবার ব্যান্ড, এইটাতে টিক দিয়ে দিব, দিলেই এই রাবার ব্যান্ডটা দেখতে পাবো। ওকে, পিছনে যারা আছি কই দেখা যায় না আপনাদের? শুনতেছি? ওকে, একটু রেসপন্স করেন তাহলে। তাহলে আমি হচ্ছে এই যে এবার কিন্তু কি করতেছি, এবার কিন্তু কিছু ধরি নেই বা ড্র্যাগ করতেছি ধরে, মাউস কিন্তু ছাড়ি নেই। মাউসটা এই যে দেখেন, মাউস এমনি যত নাড়াবো সে হচ্ছে লাইনটা ওটা নড়াচড়া করবে। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে এটা এই যে আমি কিন্তু কোনো লাইন কাটি নেই, কাটছি? অনেকে আছে যারা হচ্ছে ওই কেটে কেটে দেই, প্রত্যেকবার মাথা কেটে দেই। আচ্ছা, প্রত্যেকবার মাথা কাটলে এইখানে একটা কথা আছে আবার, নিয়ম হচ্ছে লাইন না কেটেই ক্লিপিং পাথ করা। লাইন কাটলে কি হয় জানেন? আচ্ছা, আমি এই যে এক একটা করে যে পয়েন্ট তৈরি হচ্ছে, এই পয়েন্টগুলোর নাম জানেন? এই পয়েন্টগুলোকে কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। আমরা ইলাস্ট্রেটর পাইছি না অ্যাঙ্কর পয়েন্ট? পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট থাকে লাইনের মধ্যে, স্ট্রোকের মধ্যে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট কয় প্রকার বলছিলাম মনে আছে? গুড, একটা হচ্ছে সফট অ্যাঙ্কর আর একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর। এই হার্ড অ্যাঙ্কর আর সফট অ্যাঙ্করটা খুব বেশি মেনটেন করা হয় হচ্ছে ফটোশপের ক্লিপিং পাথে। যারা এখন আমার যে এখনো পর্যন্ত যে কটা অ্যাঙ্কর পয়েন্ট করছি তার মধ্যে একটা বাদ দিয়া বাকিগুলো সব সফট অ্যাঙ্কর। কেন সফট অ্যাঙ্কর বলেন তো? না, হ্যাঁ, প্রথমটা হার্ড অ্যাঙ্কর, তারপর আর একটা হার্ড অ্যাঙ্কর করছি, বাকিগুলো কিন্তু সফট অ্যাঙ্কর। কেন সফট অ্যাঙ্কর জানেন? কারণ আমি মাথা কাটি নেই, মাথা কেটে দিলে এটা হার্ড অ্যাঙ্কর হয়ে যাবে। কারণ ওই জায়গাটা তখন কাটা পড়লো, ওইখানে একটা কর্নার তৈরি হবে, হার্ড কর্নার তৈরি হবে। আপনি যতই সোজা যান ওইখানে একটা হার্ড অ্যাঙ্কর তৈরি হবেই। আর যখন আপনি মাথা কাটবেন না, তার মানে কি একটা লাইন আপনার বের হয়েছিল, তার মানে ওই লাইনটা সে ওই এই অ্যাঙ্করটাকে সে হচ্ছে মেনটেন করে আসতেছে, তখন কিন্তু সেটা সফট। বিষয়টা কি বুঝছি? তখন ওটা সফট। আপনি যদি ধরেন আমি যদি এমনি করি, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এটা কি অ্যাঙ্কর জানেন? এটা হার্ড অ্যাঙ্কর। এটা কেন হার্ড অ্যাঙ্কর? আমি কিন্তু মাথা ওই যে লাইন কিন্তু টেনে বের করি নেই।
আমি কিন্তু টেনে বের করি নেই। সফট অ্যাঙ্কর তখন হবে যখন এই যে লাইন, এই যে হ্যান্ডেলটা বেরোচ্ছে না, এই হ্যান্ডেলটা যতক্ষণ বের হবে না ততক্ষণ সেটা হার্ড অ্যাঙ্কর। যখন এই লাইনটা বের হবে তার মানে এটা সফট অ্যাঙ্কর, কারণ দুই পাশে দুটি হ্যান্ডেল ছিল মানে কি তখন ওই জায়গাটা হচ্ছে একটু হলো সফট, ওটা তখন সফট। দুই পাশে হ্যান্ডেল বের হলেই বুঝবে ওটা সফট, আর যদি হ্যান্ডেল বের না হয় তাহলে ওটা হার্ড অ্যাঙ্কর। তাহলে আমি যখন এটা ক্লিপিং করব তখন যেমন এই জায়গাটায় কিন্তু আমার সফট অ্যাঙ্করের দরকার নেই, কারণ এইখানে গিয়ে তারপর আবার এই পাশে গেছে, এটাতে আমার দরকার নেই সফট অ্যাঙ্করের, এটা হার্ড অ্যাঙ্করই হবে। ঠিক আছে, না হলে ওই জায়গাটা আবার রাউন্ড দেখাবে, তখন আবার খারাপ দেখা যাবে, তাই না? যেমন এই জায়গাটাতে আমার রাউন্ড, কারণ কাপড়ের কোনাটা এরকম ছিল, মারা ছিল, তাই না? এইখানে আমি এই যে হার্ড এটা সফট করে ফেললাম। তারপর এইখানে এই যে টানতেছি না, এই যে মাউস টানতেছি যখন হ্যান্ডেল বের হচ্ছে তার মানে এগুলা সফট অ্যাঙ্কর। এই যে এখন এই যে হ্যান্ডেলটা কোন দিকে, হ্যান্ডেলের মুখটা কোন দিকে গেছে, হ্যান্ডেলের লাইনটা বুঝতে হবে। এই লাইনটা যেদিকে থাকবে পরের লাইনটা ওই দিক দিয়ে যাবে। আমার এই মাথাটা যদি ধরেন এইদিকে যদি থাকে, এবার যখন আমি করব এই দেখেন ও কি করলো, এদিক দিয়ে বাঁক নিয়ে গেল না, কারণ আমার এই হ্যান্ডেলের মাথাটা ডিরেকশনটা এই পাশে ছিল, তার মানে আমার পরের লাইনটা এমনি এমনি করে বাঁকা হয়ে তারপরে যাবে, তাই না? আচ্ছা, আর আমি যদি এই যে সোজা রাখছি তখন যদি আমি যাই তাইলে সে কি ওই দিক দিয়ে ঘুরে গেল? যায় নাই, তার মানে ওই হ্যান্ডেলটাই কিন্তু ডিরেকশন দিচ্ছে যে পরের লাইনটা কোন দিক দিয়ে যাবে। তাহলে আমাকে চিন্তা করতে হবে ক্লিপিং পাত করার সময়, হ্যাঁ, যে আমার পরের লাইনটা আমি কোন দিক দিয়ে যাব। তাহলে আমার হ্যান্ডেলের মাথাটা ওই দিকে থাকতে হবে, ওই দিকে থাকলে তাহলে আমার লাইনটা ঠিক থাকবে। এইগুলো আগে খুব বেশি মেনটেন করতে হতো, কেন? ওই যে আগে ক্লিপিং পাতের আলাদা কাজ আছে না, এগুলো কিন্তু অনেক কাজ চলতো এক সময়, মানে গার্মেন্টস ফ্যাক্টরির মতো, একবারে 500-700 মানুষ বসে থাকতো এমনি করে প্রতিষ্ঠানে। আর ওই যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে না, যেগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট মার্কেটিং সেল করে, অনলাইন প্রোডাক্ট সেল করে না, ওগুলার ছবি আপলোড দিতে হয় না, প্রোডাক্টের ছবি, ওই ছবিগুলো ছবি এমনি ক্যামেরা দিয়ে তুইলা পরে এগুলো পাঠাইতে হচ্ছে এই যে কোম্পানিগুলোকে। ওরা কি করতো, এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে শ্যাডো ট্যাডো দিয়ে আর একটু সুন্দর করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিত, ওগুলো তখন ওরা ইউজ করতো। হ্যাঁ, এগুলো ক্লিপিং পাতের কাজ একসময় হিউজ চলতো, এখন অবশ্য কমছে যদিও চাহিদা, কারণ এআই দিয়ে অনেক কিছু হয়তো এখন অনেক এআই দিয়ে কাজ সারে, তবে এখনো চলে, এখন অনেক জায়গায় চলে, বাট অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। একসময় প্রচুর কাজ করতে এগুলো নিয়ে মানুষ, এজেন্সিগুলা, ক্লিপিং পাতের আলাদা এজেন্সি ছিল, যারা হচ্ছে হাজার হাজার লাখ লাখ ছবি এমন খালি নিত ওই ই কমার্স মার্কেটগুলোর কাছ থেকে নিয়ে, হচ্ছে পার ইমেজ ধরো 50 সেন্ট, $1 এরকম করে নিত, $1.5 $2, মানে ইমেজের কোয়ালিটি অনুযায়ী। এই যে গহনার ছবিগুলা মেয়েদের হিবিজিবি অনেক, ওগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো ক্লিপিং পাত করে সুন্দর করে একটা করে, মনে করো যে গহনা বানাইতে যে সময় লাগে ওই ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এত সময় লাগে। ওর আবার বাজেট বেশি ছিল, দাম দিত অনেক, এইভাবে কাজ চলতো। তখন এই জিনিসগুলো খুব মেনটেন করা হতো, সফট অ্যাঙ্কর, হার্ড অ্যাঙ্কর, হ্যাঁ, তারপরে পিক্সেল, এই যে দেখো মূল্যায়ন, হ্যাঁ, সফট অ্যাঙ্করটা রাখতে হবে, কেন? তাইলে হচ্ছে ওই সিলেকশনটা স্মুথ হবে। আর হার্ড অ্যাঙ্কর যদি তৈরি হয় তখন কি ওই কোনা 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 দেখা যাবে, তখন দেখতে খারাপ লাগবে। হ্যাঁ হ্যাঁ, তখন সেটা দেখতে খারাপ লাগবে। আচ্ছা, এখন এখানে আরেকটা শর্ত ছিল, সেটা হচ্ছে আমরা যখন ক্লিপিং পাত করব, ক্লিপিং পাত করার সময় যতটুকু জুম করা যায় অতটুকু জুম করে নিব, নেওয়ার পরে যত কম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা যায় তত ভালো, বেশি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলে তখন আবার দেখতে খারাপ লাগে, বেশি যদি একটু মানে যেটা আর কি না করলি না, এই ধরনের অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা। এরপরে এই যে এইখানে যদি আমরা জুম করি, দেখো এই পোশাকটা এদিক দিয়ে গেছে না, এখন এর মধ্যে আমি এখন চিন্তা করতেছি আমি কি এই দিক দিয়ে যাব, না আরেকটু এই দিক দিয়ে যাব, নাকি এই দিক দিয়ে যাব। এই দিক দিয়ে যদি যাই তখন দেখতেছি কি ও কাপড়ের কিছু পিক্সেল
এখানকার কিছু পিক্সেল মানে একটু এলোমেলো লাগতেছে যে কোন দিক দিয়ে যাবো আমি, এই ভিতর দিয়ে না এই দিক দিয়ে না মাঝখান দিয়ে যাব, আবার ওখানকার পিক্সেল এখানে আসতেছে, ওখানকার পিক্সেল এদিকে, কয়েকটা শেড গেছে না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কী হলো, কারণ এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এখানকার, এই দেখেন এই পিক্সেলটা, তারপর এই পিক্সেল একটু ওই কালারের দিকে গেছে না। তখন আবার আমরা যখন ক্লিপিং পাথটা শেষ করব তখন হচ্ছে এটাতে ওই ব্যাকগ্রাউন্ডের পিক্সেলের এক দুটো পিক্সেল দেখা যাবে, তখন আবার খারাপ দেখা যাবে, মনে হবে যে ব্যাকগ্রাউন্ড আছেই এখনো। এই জন্য কী করতাম আমরা হচ্ছে আমার মেন যে অবজেক্টটা, আমার যে ছবিটা আমি যেটাকে নিব সেইটার থেকে পিক্সেল কিছু বাদ দিতাম, 1-2 পিক্সেল করে বাদ দিয়ে দিতাম, তাও ব্যাকগ্রাউন্ডের পিক্সেল যাতে আমার ছবির মধ্যে না আসে, এইটা মেনটেন করার জন্য আমরা কি করতাম, বাদ দিতাম। তখন আমরা ধরো এখানে গেলাম, এই যে এরকম 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 করতাম, বেশি করে বাদ দিয়ে দিতাম, এই যে এরকম। আবার খুব বেশি বাদও দেওয়া যাবে না, এই যে এরকম। এই হ্যান্ডেলটাকে অলটা ধরে ছোট করা যায়, এই যে অলটা ধরে কেটে দিতে হয়। হ্যাঁ, অলটা ধরে এখানে ক্লিক করলেই হ্যান্ডেলটা কেটে যাবে যদি সব হার্ড অ্যাঙ্গল দরকার পড়ে। আমরা যেদিন ওই দিন যখন ক্লিপিং পাথ করব, এই মানুষের চেহারা, তারপরে হচ্ছে হাত, কান, হ্যাঁ, গাল, এই দিক দিয়ে যখন আমরা ক্লিপিং পাথ করব, শরীরের কোনো অংশের উপর দিয়ে যখন মাথায় রাখতে হবে, আমরা যখন শরীরের কোনো অংশের উপর দিয়ে ক্লিপিং পাথ করব তখন কিন্তু ভালো করে ক্লিপিং পাথ করব, যাতে গাল, তার গাল মোটা, এখন আপনি এমনভাবে ক্লিপিং পাথ করলেন গাল কেটে বাদ দিয়ে দিলেন, গাল চাপটা হয়ে গেল, তাহলে হবে? তাহলে তো এর চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই তখন আমার হচ্ছে একটু ভালো করে ক্লিপিং পাথ করতে হবে, যেমনি আছে এমনি। আর ড্রেসের উপর যখন যাবো আমরা, তখন ড্রেস কিন্তু একটু কেটে সেটে বাদ দিলেও কম বেশি হলে সমস্যা নেই, কারণ এটা শার্ট একটা এমনি বাঁকা ছিল, সেটা এমন হতেই পারে, হতে পারে না, এইটা কিন্তু কেউ ধরতে পারবে না। বুঝছি বিষয়টা? তাহলে আমরা যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা আমরা ভালো করে ক্লিপিং করবো, আর যে জায়গাটা ইম্পর্টেন্ট না সেই জায়গাটা আমরা আন্দাজ করে 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 তাড়াতাড়ি শেষ করে দিব। ক্লিয়ার? কারণ অ্যাসেসমেন্টের দিন আমার এমনি সময় বাঁচবে, মানে সময় লাগবে অনেক কাজ করতে গেলে, এমনি তো মাথা ঘুরাবে, দৌড়ো সময় মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সে পরীক্ষার দিন হয় না এরকম, সময় যতই দেন না কেন সময় যেন তার হয়ই না, আরও লাগে সময়। তো ওই দিন আমরা হচ্ছে এই কাজটা করব। ড্রেসের উপর যখন যাবো তখন আমরা একটু তাড়াতাড়ি করে ক্লিপিং করব, কম বেশি হলেও সমস্যা নেই। এই যে খুব বোরিং লাগতেছে, শেষ ক্লিপিং পাথ যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করছি। আচ্ছা, শেষ তো করলাম, এখন কাজ কি? আচ্ছা, এখন এখানে একটা কন্ডিশন থাকবে অ্যাসেসমেন্টের দিন, যে ক্লিপিং পাথ শেষ যে করলেন, আপনি যে ক্লিপিং পাথ করছেন আপনাকে এটা আবার পরে প্রমাণ করতে হবে আপনি ক্লিপিং পাথ করছেন। তাহলে প্রমাণ করার জন্য আমার সেভ করে রাখতে হবে। আপনারা কি করবেন জানেন, এই এটা হয়ে গেছে না ক্লিপিং পাথ করা, এরপরে আপনারা ফাইল থেকে এই সেভ অ্যাসে যাবেন, গিয়ে সেভ অন ইওর কম্পিউটারে যাবেন, এইখান থেকে পিএইচডি সেভ করবেন, এই যে পিএইচডি ফরম্যাট, ঠিক আছে, দিয়ে যেই ফোল্ডারে কাজ রাখবেন সেই ফোল্ডারেই ঠিক লোকেশন ঠিক করে দিবেন। আমি ধরুন এইখানেই রাখলাম,
লিখে রাখলাম ক্লিপিং পাথ দিয়ে আমি সেভ করলাম, কেটে দিলাম, ধরেন কেটে দিলাম, আমি সেভ করে রাখছি। আমি যদি এখন ওটাকে ওপেন করি, ওপেন অ্যাস, এই যে ক্লিপিং পাথ যে করছি দেখা যাচ্ছে না। আমরা এই যে দেখেন, এটা লেয়ার প্যানেল না, এই যে দেখেন পাথ, দেখছেন পাথ লেখা আছে, এই পাথের উপরে যাব, গেছি। এইবার কন্ট্রোল ধরে, না কন্ট্রোল না, আমরা অলটা ধরবো, অলটা ধরে এই যে থাম্বনেলটা আছে না, এই যেটা, এটার উপরে ক্লিক করব। ক্লিপিং পাথ দেখা যাচ্ছে কিভাবে? অল্টার ধরে আগে পাথে যাব, পাথে গিয়ে অল্টার ধরে এই থাম্বনেলের উপরে ক্লিক করব, অল্টা ধরে ক্লিক করলেই এই পাথগুলো দেখা যাবে। এবার আমি আবার হচ্ছে অ্যাসেসরকে তখন দেখাইতে পারবো, স্যার আমি তো ক্লিপিং পাথ করছি, দেখেন, তাই না? এই কাজটা করা উচিত, যেহেতু সে দেখতে চাইছে, তাহলে আমার এটা সংরক্ষণে রাখা উচিত না? আমরা এভাবে রেখে দিব। ওকে, বুঝছি? ওকে, এখন ক্লিপিং পাথ করছি, সবই ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এই যে ক্লিপিং পাথ হয়ে গেছে, সেভ করে রেখে আমার কিন্তু কেটে দিতে হবে না, আমি তো কেটে দিয়ে দেখাইলাম, তাই না? আমার কাটার দরকার নেই, আমি ক্লিপিং পাথ সেভ করে রাখছি, সেভ হয়ে গেছে ওটা। এখন আমরা কি করব? এটাকে এই যে ক্লিপিং পাথ বললাম, ক্লিপিং পাথ করার উদ্দেশ্য কি? কেন এই ক্লিপিং পাথ করা হয়? বহুল উত্তর, সিলেকশন তৈরি করা। এটার উত্তর হবে সিলেকশন তৈরি করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না অন্য কিছু করব সেটা পরের কথা, আগের কথা হচ্ছে সিলেকশন তৈরি করব। তাহলে ক্লিপিং পাথ করে এখন এটাকে সিলেকশনে পরিণত করতে গেলে কন্ট্রোল ধরে ইন্টার চাপতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে সিলেকশন। ওকে, তাহলে সিলেকশন হয়ে গেল। এখন আমরা হচ্ছে এটাকে যদি কন্ট্রোল জে দিই, কপি হয়ে যাবে, তাই না? আবার আমরা যদি কন্ট্রোল জে না করে আমরা যদি এই যে লেয়ার মার্কস আছে না, এই লেয়ার মার্কস যদি ক্লিক করি তাও হবে। আবার এমন হতে পারে, লেয়ার মার্কস দিলে আপনাদের আবার এমনও হতে পারে, ধরো চাইলাম কি হইলো, কি চাইছিলাম এটা রাখবো, ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিব, এখন ক্লিপিং লেয়ার মার্কস করতে গিয়ে তো আমরা উল্টাটা হয়ে গেছে, স্যার এটা তাহলে আমার বিপদ। এরকম যদি হয় হিমশিম খাওয়ার কিছু কারণ নাই, কি করবো আমরা? খালি কন্ট্রোল ধরে আই চাপবো, ওটা উল্টে যাবে, ঘটনাটা উল্টে যাবে। হ্যাঁ, কন্ট্রোল আই চাপলে এটা তখন উল্টে যাবে। যদি আন্ডু না, ওটা ইনভার্স করে দিলাম, হ্যাঁ ওটা চেঞ্জ করে দিলাম, উল্টে দিলাম, মনে থাকবে? কন্ট্রোল আই চাপবো, যদি ওইরকম হয় যে আমার ছবি চলে গেছে, ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, তখন কি করবো আমরা? কন্ট্রোল আই চাপবো, তাহলে আমার রেজাল্ট হয়ে আসবে। ওকে, বুঝছি? আচ্ছা, তাহলে হয়ে গেল। এইবার হচ্ছে আমরা কি করব? এই ছবিটাকে, আচ্ছা এই ছবিটা যখন এরকম করবেন, এটাকে কিন্তু পিএনজি সেভ দিতে বলবে আবার। হ্যাঁ, পিএনজি সেভ দিতে বলবে, তখন আমরা কি করবো? এটা সেভ দিতে পারবো না পিএনজি। কিভাবে সেভ করব? পিএনজি সেভ করার আগে অবশ্যই আমার দেখতে হবে যে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নাকি, মানে এরকম পিক্সেলেট আছে কিনা। পিক্সেল দেখা যাচ্ছে না, এরকম পিক্সেল যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা পিক্সেল, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়াই সেভ হবে পিএনজি। আবার যদি এরকম হোয়াইট, ধরেন এরকম যদি থাকে নিচে, এখন যদি পিএনজি সেভ দিয়ে দিলে কিন্তু পিএনজি হবে না, পিএনজি হবে বাট এটার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। হ্যাঁ, এরকম থাকলে এটাকে অফ করে দিতে হবে, দিয়ে এটা কি এরকম পিক্সেলেট দেখাইতে হবে, তারপরে সেভ করতে হবে। বুঝছি বিষয়টা? এইবার এটাকে আমি এই যে এক্সপোর্ট করবো, এই যে এক্সপোর্ট অ্যাজ পিএনজি দিলাম, দিয়ে ধরো এখানে বেবি লিখলাম, লিখে সেভ দিলাম। আমরা যদি এখন দেখি, এই যে সেভ হয়েছে না ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হয়ে গেছে। ক্লিয়ার? এইবার এইটাকে আমরা
পিএনজি তো সেভ দিয়ে রাখছি, ওই পিএনজিটাই ব্যবহার করতে হবে এমনও না। ওই পিএনজিটা ওইটাকে নিয়ে এসেই কাজ করতে হবে এমনও না, আমরা এইখানে যেহেতু কাজ করছি ঠিক এইখান থেকে টেনে নিয়ে ওইটার ভিতরে গিয়ে এখানে গিয়ে ছেড়ে দিব, চলে আসলো, নিচে পড়ছে তাই না? তার মানে কি আমার লেয়ারটা নিচে পড়ছে, তাহলে লেয়ারটা আমার কি করতে হবে, টেনে উপরে তুলতে হবে, চলে আসলো উপরে, তাই না? ইলাস্ট্রেটরে বেশি ঝামেলা ছিল, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট করতে হতো না, বাট এখানে বেশি সহজ। এই যে উপরে নিয়ে আসলাম, এখন এটাকে ধরে আমরা ছোট করব, তার আগে এটাকে কি স্মার্ট অবজেক্ট করে নিব, ছোট করতে গেলে স্মার্ট অবজেক্ট করব, নাহলে কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, তাই না? এবার এটাকে আমরা ছোট করব, ছোট বাচ্চা যেহেতু ছোটই থাকুক না, তাহলে রিয়েলিস্টিক মনে হবে। আবার এটাকে যদি আমরা এমনি বড় করি, এমনি রাখি, এটা কি রিয়েলিস্টিক লাগবে? রেল লাইনে সে বাস এত বড় হয়? বাচ্চা মানুষ ছোট থাকবে, তাই না? এখন শ্যাডো দিতে হবে, তাই না? তাহলে আমরা এখন হচ্ছে এটাকে শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য একটা কাজ করি, আমরা এটাকে কপি করি, একটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে যেটা উপরে আছে সেটার নাম দিলাম, না শ্যাডোর নিচে থাকবে, তাহলে এটা 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 অরিজিনাল থাকবে, এটা বেবি থাকুক। আর এইটাকে আমরা শ্যাডো লিখে দিই, SHADO, শ্যাডো দিয়ে এটাকে রাস্টারাইজ করে দেই, এটাকেও রাস্টারাইজ করে দেই, এটা হচ্ছে বেবি, হ্যাঁ, আর এটা হচ্ছে শ্যাডো। তাহলে এই শ্যাডোটা এবার আমরা কি করব, এটাকে কন্ট্রোল টি করে রাইট বাটন ক্লিক করে আমরা ফ্লিপ ভার্টিক্যাল, হ্যাঁ ওরা উল্টে দিলাম, যেহেতু ওরা শ্যাডো বানাবো, যেহেতু ওরা উল্টে দিলাম, দিয়ে এটাকে আবার এটাকে করবো আমরা একটু, আচ্ছা আমি শিপ ধরে যদি টানি, এই যে শিপ ধরে টানলে এটা লম্বা হচ্ছে না, লম্বা হচ্ছে। আবার যদি পার্সপেক্টিভ করে এই শিপ ধরে কোনা ধরে টানলে এরকম এরকম হবে, কারণ শ্যাডো দূরে গেলে বড় হয় না, এরকম সরাই যায় না, সরাই যায়, আমি একটু সরানোর চেষ্টা করলাম, ধরে এটা দিলাম, বেশি বড় মনে হচ্ছে, আচ্ছা ছোট করে দিই, আচ্ছা একটু বড়ই থাকুক, সমস্যা নেই, আচ্ছা দিলাম, থাকলো। এখন আমরা একটা কাজ করি, কারণ এটা তো শ্যাডো তো এরকম থাকবে না, শ্যাডো থাকবে কি কালো, তাই না? ছায়া তো কালো থাকে, কালারফুল থাকে না, অপোজিট না, আমরা এটাকে সাদা কালো করে ফেলবো। সাদা কালো করার জন্য আমরা যেটা করব, এই লেয়ারটা সিলেক্টে আছে, আমরা এইখান থেকে হিউ স্যাচুরেশনে যাই, গিয়ে কি করব, এই ক্লিপ করে দিব, ক্লিপিং মাস্ক করে দিব। কেন করব বলো তো, এটা ক্লিপিং করে দিব আগে, দিয়ে তারপরে কাজ করব। কেন ক্লিপিং করব, কারণ হচ্ছে এই ইফেক্টটা যেন এই ছবির মধ্যে পড়ে, বাকি আর কোনো লেয়ারের উপরে না পড়ে, তা না হলে ওই অন্য ছবিগুলো সহ কালো হয়ে যাবে। কথা কি বুঝছি? কোনো ইফেক্ট যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি কোনো লেয়ার নেই, আমরা কোনো ইফেক্ট নেই, তাহলে অবশ্যই এটা নেওয়ার সাথে সাথে কি করব, আগে ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে ক্লিপিং মাস্কটা এখান থেকে করা যায়, তাহলে আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম, দিয়ে এখন হচ্ছে এই যে এটাকে আমি বুঝছি, এই যে এটা মাইনাস করে দিলাম লাইটনেস, তাহলে কালো হয়ে গেল না?
এটার কাজ শেষ। এই যে ক্লিপিং যদি না করতাম তাহলে কিন্তু এর নিচে যত লেয়ার আছে সবগুলোর উপরে পড়তো, আর ক্লিপিং করে দেওয়াতে কি হয়েছে, শুধুমাত্র এই লেয়ারের উপরে পড়ছে, এই ইফেক্টটা এই লেয়ারের উপরে পড়ছে। কথা বুঝছি? আমরা কেন ক্লিপিং মার্ক শিখছিলাম, আমরা কেন লেয়ার মার্ক শিখছিলাম, কেন আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার শিখছি, এইগুলোর জন্যই, যাতে আমরা আজকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে এটা ছায়া কীরকম থাকবে, একেবারে বেশি বেমানান, তাই না? কারণ ছায়ার উপর দিয়ে সব দেখা যাবে এরকম, তাই না? তাহলে অপাসিটিটা কমাই দিই, তাহলে ট্রান্সপারেন্ট হবে না, এই যে, তাই না? আচ্ছা, এখন অপাসিটিও কমাইলাম। আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে এটা বেশি স্মুথ হয়ে গেছে। শ্যাডো কিন্তু স্মুথ হয় না, এটা কিন্তু ব্লার হয়, তাই না? একটু মিশে যায়, ঘোলা টাইপের। তাহলে আমরা একটু এটা ব্লার করার জন্য আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এইখানে এসে এরকম ছিল, এটাকে একটু বাড়াই দিব, এই যে। এমন একটু রিয়েলিস্টিক হলো না বিষয়টা? ওকে করে দিলাম, একটু ঘোলা টাইপের হয়ে গেল। এখনও একটু সমস্যা আছে, ছায়া কিন্তু দূরে যাইতে যেতে কিন্তু মিশে যায়, মিশে যায় না? একটু দূরে গেলে কিন্তু আস্তে আস্তে করে সেটা হালকা হয়, মিশে যায়। তাহলে আমরা ওই কাজটাই করবো। এটাকে তাহলে একটা কাজ করি, এই শ্যাডো লেয়ারটাকে সিলেক্ট করে আমরা লেয়ার মাস্ক সেট করে দিই। হ্যাঁ, মুছতে গেলে কি করতে হয়, হাইড করতে গেলে কি করতে হয়, লেয়ার মাস্ক ব্যবহার করতে হয়। তাহলে আমরা ওই লেয়ারের উপরে লেয়ার মাস্ক অ্যাড করে দিলাম, দিয়ে এবার এই ব্রাশ নিলাম, ব্ল্যাকটা উপরে থাকবে, ব্রাশটাকে বড় করব, করে অপাসিটিটা একটু কমাই দিব, কারণ বেশি অপাসিটি থাকলে একবারে মুছে যাবে। দিলাম, দিয়ে এবার আমি এটার উপরে ব্রাশ করব। এখন কেমন হলো? এবার আমরা তাহলে এটা একটু বাড়াই দিই। হ্যাঁ, বুঝছেন এটা শ্যাডো তৈরি। এই হয়েছে। আচ্ছা, এখন অবজেক্ট মোটামুটি সেট করা শেষ। এখন কাজ কি, ওই যে লাইটনেসটা তৈরি করা, তাই না? এবার সবার উপরে লেয়ারে গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এখানে সবার উপরে নিব, সবার উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। এইটার নাম দিব লাইট ইফেক্ট, LIGST, লাইট ইফেক্ট নাম দিলাম। দিয়ে অনেক অনেক জটিল মনে হচ্ছে, মানে কাজ করতে করতে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে, তাই না? কারণ প্রয়োজনীয় কাজগুলো হচ্ছে। আমার কিন্তু যে লেয়ার চিন্তা করলে হবে না, সারি যে কী কী লেয়ার নিল, কী কী যেন করলো, এত কিছু চিন্তা করলে হবে না। আমি আমার প্রয়োজন মতো কাজ করতেছি, কাজ করতে গিয়ে যতগুলো লেয়ার হয় হোক, দেখার টাইম নেই। অঙ্ক খাতায় যখন অঙ্ক করতাম, 2 পাতা অঙ্ক দেখলে আরে বাবা এত বড় অঙ্ক, কেমনি কি? যারা বোঝে না তারা কি করে, মুখস্থ করে লাইন ধরে ধরে। যারা বোঝে না তারা লাইন ধরে ধরে মুখস্থ করে অঙ্ক। আর 1-2টা লাইন যদি মিসও যায় কোনো সমস্যা নাই, শেষে গিয়ে উত্তর কিন্তু ঠিকই মিলে গেছে, কিন্তু লাইন ঠিকই 2টা নাই ওখান থেকে, কারণ মুখস্থ করছে যে। আর যদি বুঝে অঙ্কটা করি, এমন হতে পারে স্যারের 10 লাইন হয়েছে, আমার 12 লাইনও হইতে পারে, কারণ আমি আরেকটু ভাঙছি, আমি আরেকটা লাইন ডিটেলস করছি। হতে পারে না এরকম? কম বেশি হতে পারে না? স্যারে ধরো একটা লাইন স্কিপ করে গেছে, মানে ওই ওই পরের লাইনই সে শর্টকাট করে ফেলছে আরও, তাহলে আমি ধরো আমি বুঝিনি, আমি আর একটু ডিটেলস করে ফেলছি, 1 লাইন 2 লাইন বেশি হতে পারে, এরকমও কিন্তু হয়। তাই একই জিনিস তোমার আসার অ্যালাউ করাই উচিত না। আসো, এইবার আমরা হচ্ছে লাইট তৈরি করার জন্য এই যে লাইট ইফেক্টের জন্য আলাদা লেয়ার নিচ্ছি। ওই যে ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়া কেন শিখছিলাম, কারণ ব্ল্যাঙ্ক লেয়ার নিলে আমি ওইটার উপরে কাজ করতে পারবো। তাহলে কি হবে, যে ইফেক্টটা অ্যাপ্লাই করবো সেটা পার্মানেন্ট কোথাও অন্য কোনো লেয়ারে পড়বে না, ওটার জন্য আলাদা একটা লেয়ার তৈরি হবে। চাইলে আমরা ওটা ভুল যদি হয় ওটাকে ডিলিট করে দিতে পারবো, তাই না? এই জন্য ব্ল্যাঙ্ক লেয়ার নিই। ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এবার হচ্ছে আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে
এই ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। দেখি এই কালারটা নিয়ে ব্রাশটা একটু বড় হবে আর অবশ্যই সফট ব্রাশ হবে, ঠিক আছে? সফট ব্রাশ, অপাসিটিটা একটু বাড়াই দিই। এটা দিছি। এবার এইটার কালার ব্লেন্ডটা চেঞ্জ করে আমরা কোনটা, এটা এটা তাহলে কালার ডস দিলাম। হ্যাঁ, একটু উজ্জ্বল হয়ে গেল না? আচ্ছা, যদি মনে হয় যে খুব বেশি হয়ে গেছে আমরা চাইলে অপাসিটি কমায়ও দিতে পারি, বুঝতে পারি না? কমাই দিতে পারি। আচ্ছা, এবার আর একটা লেয়ার নিই, মানে এখনো কিন্তু হয়নি, আরো একটু লাগবে। LIGST লাইট ইফেক্ট 2 এবার নিলাম। এবার কালারটা চেঞ্জ করে দিই, আর একটু লাইট হবে এবার, তাই না? দিলাম। এটার ব্লেন্ডটা স্ক্রিন করে দিই, দিয়ে অপাসিটিটা কমাই দিছি। শিফট ধরে একটু চ্যাপটা করে দিই। আলোটা উপর থেকে আসতেছে, তাই না? মাঝখানে দিব না, আলোটা ওই সাদা অংশটার একটু কাছাকাছি যাব, যাতে আলোটা মনে হয় যে উপর থেকে আলোটা বেরোয় আসতেছে, তাই না? এরকমটা করার চেষ্টা করতেছি। এটা করলাম। এবার আর একটা লেয়ার নিই, লাইট ইফেক্ট 3 দিয়ে ব্রাশ নিলাম। এই কালারটা একটু লাইট করার চেষ্টা করব। ব্রাশটাকে ছোট করি। বেশি হয়ে গেছে? আচ্ছা, ওয়েট। দিলাম। তাহলে অপাসিটিটা কমাই দিই। মোটামুটি ওই স্ক্রিনে দেখতেছি এরকম, এখানে আরেক মতন দেখতেছি আমি, মানে একটু বেশি মনে হচ্ছে। আমার এখানে ঠিক আছে। কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু রিয়েলিস্টিক যাতে লাগে, যাতে দেখতে, যাতে হ্যাঁ রিয়েলিস্টিক মনে, দেখতে যাতে ভালো লাগে। আবার এমন যদি হয় যে মনে হয় যে রং ঢেলে দিছে, তাহলে কিন্তু হবে না। এমন যদি মনে হয় যে মানে এমন হতে পারে না, আমি দেখাই। ধরো অনেকে এমন করতে পারে, এমনও করতে পারে অনেকে। এইটা এইটা করা যাবে না, এই কাজটা করা যাবে না, এত ব্রাশ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ একটু, হ্যাঁ একটু রিয়েলিস্টিক ভাবটা থাকতে হবে, সত্যি সত্যি যেন মনে হয় এইটা, এটা কি বানাইছেন, এটা কি আসলে সত্যি, এইরকম জিনিসটা যাতে হয়। সেটা কম বেশি হলো বিষয় না, কিন্তু রিয়েলিস্টিক। কম বেশি হতেই পারে, আমার সিনারিতে লাইট আমি কম দিছি, সমস্যা আছে কোনো? ম্যাক লাগছিল ওই দিন, আকাশে ম্যাক ছিল, হতেই পারে একটু আলো কম ছিল, স্বাভাবিক। ওইখানে ভুল ধরার কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আর একটা লেয়ার নিই। এবার এই লেয়ারটা নিয়ে আচ্ছা, এতগুলা লেয়ার নিচ্ছি, ঝামেলা মনে হচ্ছে? এটা নিচ্ছি আর একটু সুন্দর করার জন্য, এই আর কি, আর কিছু না, অন্য কোনো কাজ করতেছি না। এবার আমি হচ্ছে ব্রাশটা অপাসিটিটা একদম কমাই দিব, দিয়া এই নিচের দিকে দিব, এটা স্ক্রিন করে দিই আগে, দিয়া এই যে আলোটা পড়বে না, বাইরে বেরোবে না রেল লাইনের উপরে, যেহেতু আলোটা ওই দিক থেকে আলো আসতেছে, আমি এটার জন্য আরও একটু অপাসিটিটা কমাই দিই। এই যে, এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে। 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 এখন
এটা থাকবে না এরকম একটা আলোর একটা ব্যাপার স্যাপার। এই দেখো, বুঝা যায়, সেন্স বুঝা যায়, রোদটা বাইরে বের হয়ে আসছে, বুঝছি। মোটামুটি কাজ শেষ। আমরা আর একটা লেয়ার নিব, এইটা ডার্ক ইফেক্ট লিখবো। এই কই গেল, ডার্ক ইফেক্ট দিয়া এবার ব্রাশ নিচ্ছি, নিয়ে এটা ব্ল্যাক কালার থাকবে, ব্রাশটাকে বড় করব, করে অপাসিটিটা বাড়াই দিব, দিয়া ইমেজটাকে জুম ছোট করে নিয়ে এই যে এরকম, এই এরকম, এই সিনারিটা তৈরি করলাম। এবার ঠিক আছে না? কারণ ছবিটা তো অন্ধকার টাইপের ছিল, তাই না? তার মানে কি চারদিকে অন্ধকার পরিবেশ, আর ওইখানে ওই সিনারিটা ওইখান থেকে লাইট বেরোয় আসতেছে, তাই না? এই হচ্ছে কাজ। এখন বাকিটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি ছবি দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস শুরু করে দিয়ে দিই। ওকে।